হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ থেকে আমি ক্লাস 10-এর পারলের যে টেস্ট পেপার বেরিয়েছে তার অঙ্কের সেটগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো চলো আজ আমরা সেট 1-এর প্রথম থেকে শুরু করছি। এক দাগ কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলোর প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগ, বার্ষিক 8% সরল সুদে পি টাকার কি বছরের সুদ আই টাকা হলে নিচের চারটি অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। তো চলো এটা ডিটেলস আলোচনা করি। তো দেখো, আমরা কি জানি, মূলধন ইজিক্যাল টু পি টাকা, বার্ষিক সরল সুদের হার ইজিক্যাল টু 8%, সময় ইজিক্যাল টু টি বছর, আর সুদ ইজিক্যাল টু আই টাকা হলে কি ফর্মুলা হয়? আই ইজিক্যাল টু পি টি আর বাই 100, এটা ফর্মুলা সরল সুদের। এবার আমি কোণে কোণে গুণ করে দিচ্ছি, তাহলে কি লিখতে পারি, বা 100 ইন্টু আই ইজিক্যাল টু পি টি আর। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এটা এবার তোমার কোন অপশানে আছে? অপশান বি আছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। একের দুই দাগ কি বলছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু 3ab এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে এই নিচে চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। তো চলো দেখি। তাহলে কোশ্চেন আমাকে এই দুটো বলে দিয়েছে, রাইট? তাহলে এখন এইটা ধরে আমরা ক্যালকুলেশন এগোবো। তাহলে যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3abc ইকুয়াল টু 0। তাহলে দেখো এটার ফর্মুলা কি হয়, বা a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজিক্যাল টু 0। এই জিনিসটার ফর্মুলা এটা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো জিনিস গুণফল আকারে আছে, যাদের ভ্যালু ইকুয়াল টু কত, 0। তো আমরা কি জানি, দুটো জিনিস যদি গুণফল আকারে থাকে তাহলে হয় এটা 0, নয় এটা 0, এটা হয়। তাহলে লিখতে পারি হয় এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, নয় এটা 0। কিন্তু কোশ্চেন ওরা বলে দিয়েছে কি, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তাহলে কি, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, অতএব তাহলে নিশ্চয়ই তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। না তো দুটোর গুণফল কী করে 0 হবে? তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার দেখো প্রত্যেকটা পদকে আমি 2 দিয়ে গুণ করছি। তাহলে কি লিখবো, বা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজিক্যাল টু 0 ইন্টু 2। আমি কি বলেছি, প্রত্যেকটা পদকে, বাম পাশেও যদি প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করি, ডান পাশেও প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করতে হবে, তবেই ব্যালেন্স মেনটেন থাকবে। এবার দেখো, এবার আমি কী করছি, দেখো 2a স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখতে পারি। 2b স্কোয়ার মানে কি, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 2c স্কোয়ার মানে কি, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি। মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজিক্যাল টু 0 ইন্টু সামথিং মানে কি 0 হয়ে যায়। এবার দেখো, এবার মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, এখান থেকে একটা এ স্কোয়ার নিচ্ছি, মাইনাস 2ab নিচ্ছি, আর এখান থেকে একটা বি স্কোয়ার নিচ্ছি, প্লাস এগুলোকে ব্র্যাকেটের মধ্যে রাখছি, প্লাস। এবার দেখো আর একটা আমি কী করছি, এবার বি স্কোয়ার নিচ্ছি, এখান থেকে মাইনাস 2bc নিচ্ছি, আর এখান থেকে একটা প্লাস সি স্কোয়ার নিচ্ছি, ওকে, প্লাস। এবার দেখো, এবার আমি এখান থেকে একটা সি স্কোয়ার নিচ্ছি, কারণ কি অলরেডি একটা সি স্কোয়ার এই যে নিচ্ছি, আর একটা সি স্কোয়ার তো পড়ে আছে, এই সি স্কোয়ার নিলাম, মাইনাস এই 2ca নিচ্ছি, প্লাস একটা এ স্কোয়ার নিয়েছি, এখনও একটা এ স্কোয়ার পড়ে আছে, তাহলে প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু 0 লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, এটা দেখো তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে না, তাহলে এটাকে লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক একরকমভাবে এটাকে কি লিখতে পারি, বি মাইনাস সি এর হোল স্কোয়ার। ঠিক এটাকেও কীভাবে লিখতে পারি, সি মাইনাস এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার দেখো কি বলছি, তো আমরা ক্লাস 10-এ একটা কথা জেনেছি কি, একাধিক বাস্তব রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটা রাশি পৃথক পৃথকভাবে শূন্য হয়। এগুলো তো সব জায়গায় একটা বাস্তব রাশি, এর মাথায় বর্গ আছে, এটাও একটা বাস্তব রাশি, এটার মাথায় বর্গ আছে, এটাও একটা বাস্তব রাশি, এটার মাথায় বর্গ আছে, কারণ কি এ বি সি সবই তো বাস্তব রাশি। তাহলে কি এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, প্রত্যেকটা রাশি পৃথক পৃথকভাবে শূন্য, দ্যাট ইজ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, বা এ ইকুয়াল টু বি। আমি কিন্তু বলিনি যে তার বর্গ ইকুয়াল টু 0, আমি বলেছি ভিতরে যে জিনিসটা থাকবে সেটা ইকুয়াল টু 0। ঠিক আছে, প্রত্যেকটা রাশি মানে কি, ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে সেটাকে এক একটা রাশি বলছি। ঠিক একরকমভাবে এখান থেকে লিখতে পারি বি মাইনাস সি ইকুয়াল টু 0, বি মাইনাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লিখলে কিন্তু হবে না, বা বি ইকুয়াল টু সি, আর একটা কি লিখছি, সি মাইনাস এ ইকুয়াল টু 0, বা সি ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি,
এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। দ্যাট ইজ তোমার কোন অপশানটা হবে? অপশান ডি হবে এই অঙ্কের অ্যান্সার। 1-3 দেখ কী বলছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এবি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। অ্যাঙ্গেল এসিবি এর মান কত হবে? তো চলো দেখা যাক। তাহলে প্রথমে আমরা ছবিটা একটু এঁকে নেবো। তাহলে দুটো বৃত্ত আঁকতে হবে যারা বহিঃস্পর্শ করেছে। তাহলে একটা বৃত্ত হচ্ছে তোমার এইটা, বহিঃস্পর্শ করা মানে কি, এই যে ভিতরে ঢুকে আসবে না, জাস্ট বাইরে একটু টাচ করে বেরিয়ে যাবে, ঠিক আছে। কোন বিন্দুটা টাচ করেছে বলে দিয়েছে ওরা, এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে তোমার সি। ওকে, এবার বলেছে কি একটা কমন স্পর্শক আছে এবি, যেটা এ বিন্দুতে এখানে ছেদ করেছে আর বি বিন্দুতে এখানে স্পর্শ করেছে, মানে বিন্দুটা হচ্ছে এইটা। তাহলে এবি, তাহলে ট্যানজেন্ট বা স্পর্শকটা কিরকম হবে, এই যে তোমার এবি স্পর্শক হয়ে গেল। তোমাকে বার করতে হবে কি, অ্যাঙ্গেল এসিবি। তোমার কি এটাকে যোগ করো তুমি এবার। এই তোমাকে এই কোণটা বার করতে হবে, ঠিক আছে। তো এই কোণটা বার করার আগে আমি প্রমাণ করে দেবো এটা তোমার 90 ডিগ্রি হবে, সেটা সবাই জানে। এবার এটাকে আমি প্রমাণ করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি একটা অঙ্কন করছি, এই যে এর মিডিল দিয়ে আমি একটা সরলরেখা টেনে দিচ্ছি, ঠিক আছে। এটার নাম দাও তুমি ডি। এবার চলো প্রমাণটা স্টার্ট হচ্ছে। তো দেখো ফার্স্ট অফ অল আমি ধরছি, দুটো জিনিস আমি ধরে দেবো। অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু কত ধরছি, আলফা। তার মানে আমি কোন কোণটার কথা বলছি বলো তো, এই যে এই কোণটা আমি ধরছি আলফা, ঠিক আছে। আর অ্যাঙ্গেল এই যে এ সিডি ইজ ইকুয়াল টু আমি ধরছি বিটা, ঠিক আছে। মানে আমি এই কোণটার কথা বলছি, এটাকে আমি ধরছি বিটা, এটা লেট ধরছি। এবার প্রমাণ স্টার্ট হচ্ছে। তাহলে আমি কী করছি দেখো, ফার্স্ট অফ অল ত্রিভুজ ডিসিবি নেব, ত্রিভুজ ডিসিবি নাও। ত্রিভুজ ডিসিবি থেকে আমি কি পাচ্ছি দেখো। তো এটা জানার আগে তোমাকে আগে একটা কি জিনিস জানতে হবে। কি জানতে হবে? মনে করো এই একটা তোমার সার্কেল, এবার বহি একটা বিন্দু, মনে করো একটা বিন্দু, এটার নাম মনে করো ডি, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি এর উপর একটা এরকম করে একটা স্পর্শক টানি, বা এখান থেকে এই দুপাশে যদি একটা স্পর্শক টানি, তাহলে কি এই এটার নাম দাও এ, এটার নাম দাও বি, মনে করো। তাহলে ডি এ ইজ ইকুয়াল টু ডিবি হয়। কি হয়? এখান থেকে আমরা বলতে পারি ডি এ ইজ ইকুয়াল টু ডিবি। এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, বা সেম কনসেপ্ট এখানে ইউজ করো দেখি। শুধু এখন এইটুকু মনে করো, ঠিক আছে, এই আর এই। তাহলে এখানে জি এ জিবি আছে, এখানে কি হচ্ছে তোমার সিজি জিবি, রাইট। তাহলে আমরা এইটা হচ্ছে তোমার সেই বহিস্থ বিন্দু, ডিটা কি তোমার সেই বহিস্থ বিন্দু, ঠিক আছে। তাহলে এই বহিস্থ বিন্দু থেকে আমরা এই দুটো, এই সার্কেলটার উপর দুটো স্পর্শক কিনেছি, তাহলে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য কী হবে, সেম হবে। তাহলে ডিসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, জিবি। ত্রিভুজ ডিসিবি থেকে পাই ডিসি ইজ ইকুয়াল টু কী লিখবো, জিবি। এবার আমরা আরেকটা কথা কি জানি, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই দুটো বাহুর সমান যদি হয়, তাহলে এই দুটো বাহুর বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে জিসি বাহুর বিপরীত কোণটা কি আছে, জিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল ডিবিসি। এই যে এটা তো তোমার একটা জিসি বাহু, এটার বিপরীত কোণ কোনটা, এটা তো। তাহলে লিখতে পারি অতএব অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু ডিবি বাহুর বিপরীত কোণ, এটা তোমার ডিবি বাহু, এর বিপরীত কোণ কোনটা, এটা না। তাহলে অ্যাঙ্গেল ডিসিবি, অ্যাঙ্গেল ডিসিবি, রাইট। তাহলে অলরেডি দেখো আমরা পেয়ে গেছি অ্যাঙ্গেল বিসিডি সমান আলফা। সে বিসিডি বলো আর ডিসিবি বলো একই ব্যাপার, কারণ সি কোণটা তো মিডলেই আছে। তাহলে এটার ভ্যালু যদি আলফা হয়, তাহলে এখন এটার পরিবর্তে আমি আলফা লিখে দেবো। অতএব অ্যাঙ্গেল ডিবিসি সমান অলরেডি কত পেয়ে যাচ্ছি আমরা, আলফা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে এই কোণটারও ভ্যালু তাহলে কত, আলফা। ঠিক একরকমভাবে এটা যদি বিটা হয়, এটাও বিটা হবে, প্রমাণ করে দিচ্ছি সেম কনসেপ্টে। তাহলে এবার কোন ত্রিভুজটা নেবো, এ বিডি না, সরি এ বি না, এ সিডি। এটা তো বিটা, এটা কিন্তু বি মনে করো না তোমরা, এটা বিটা। তাহলে এ সিডি নেবো। নাও ত্রিভুজ এ সিডি থেকে পাই, তাহলে বহিস্থ বিন্দু তোমার কি ডি, তাহলে ডি থেকে দুটো স্পর্শক কি টেনেছি, এডি আর এটা কি সিডি, তাহলে এই দুটো সমান হবে। তাহলে কি লিখবো, অতএব এডি সমান সিডি। তাহলে কি দুটো বাহু যদি সমান হয়, তাহলে এর বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে এডি বাহুর বিপরীত কোণ কোনটা, এই যে এটা না, অ্যাঙ্গেল ডিসিএ। অতএব অ্যাঙ্গেল ডিসিএ ইজ ইকুয়াল টু, আর সিডি বাহুর বিপরীত কোণ কোনটা, সিডি বাহু, এই যে তোমার সিডি বাহু, এর বিপরীত কোণ কোনটা, এটা না, অ্যাঙ্গেল ডিএসি, অ্যাঙ্গেল ডিএসি।
রাইট। এবার দেখো প্রথমে আমি লিখে নিচ্ছি না অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু বিটা, সেই অ্যাঙ্গেল এসিডি হোক, এই দেখো অ্যাঙ্গেল এসিডি বা ডিসিএ একই ব্যাপার তো, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু তাহলে আমি কত লিখতে পারি, বিটা। তাহলে এটা সমান সমান বিটা লিখছি, সমান সমান অ্যাঙ্গেল ডিএসি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, অ্যাঙ্গেল ডিএসির ভ্যালু কত, বিটা। তার মানে কি এই জিনিসটা বা এই কোণটার ভ্যালু কত পেলাম আমরা, বিটা, ঠিক আছে। এবার আমরা এই টোটাল ত্রিভুজ এবিসিটা নেবো, টোটাল ত্রিভুজ এবিসিটা নেবো। অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই, আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, রাইট। তো দেখো ত্রিভুজের তিনটে কোণ দেখো, এই এ বি সি, এই ত্রিভুজটার তিনটে কোণ কি হবে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 180। এবার অলরেডি তুমি দেখো অ্যাঙ্গেল এর ভ্যালু কত পেয়েছো, এ। অ্যাঙ্গেল বি, সরি এ না, অ্যাঙ্গেল এর ভ্যালু পেয়েছো তুমি কত, বিটা। এই যে এই কোণটার ভ্যালু কত পেয়েছো, বিটা। তাহলে অ্যাঙ্গেল এর পরিবর্তে আমি কত লিখতে পারি, বা বিটা প্লাস অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত পেয়েছো তুমি, এই যে এই কোণটার ভ্যালু আলফা, এই যে তোমার আলফা প্লাস, আর অ্যাঙ্গেল সি মানে কি, এই টোটাল এই কোণটা, তাহলে এই কোণটা মানে কি আলফা প্লাস বিটা, কারণ এইটুকু আলফা এইটুকু বিটা, টোটাল যোগ করলে সি কোণ পাবো। তাহলে এইটুকুর ভ্যালু কত, আলফা প্লাস বিটা। তাহলে এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, রাইট। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 2 ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, বা আলফা প্লাস বিটার সমান কত লিখতে পারি, 90 ডিগ্রি। আমার তো আলফা প্লাস বিটার ভ্যালুই দরকার ছিল, আমার কোন কোনটা দরকার ছিল, অ্যাঙ্গেল এসিবি না, আমার তো দরকার ছিল কি এসিবি। তার মানে কি এই কোণটা মানে কি আলফা প্লাস বিটা, তো তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত পেলাম, 90 ডিগ্রি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। অতএব অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট ইজ অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার। 1-4 দাগের অঙ্ক কি বলছে, একটি যৌথ ব্যবসায়ী 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময়ে পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। তুমি ডাইরেক্ট তুমি টাকাগুলোর অনুপাত করে দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না। তো চলো আমরা এটা প্রসেস অনুযায়ী করছি। তো দেখো যেহেতু বলেছে কি প্রতি ক্ষেত্রের সময় একই, তাই আমি লিখেছি কি প্রতি ক্ষেত্রের সময় টি বছর মনে করছি। অতএব তাদের লভ্যাংশের অনুপাত কী হয়, মূলধন ইন্টু সময় গুণ করে করে হয়। তাহলে কি সমাধান, প্রথম যেজন ছিল তার মূলধন কত ছিল, 200 টাকা, ইন্টু সময় মানে কি বছর, ইস্টু, এটা প্রথম জনের অনুপাতের অংশ। দ্বিতীয় জনের ক্ষেত্রে আমরা কি লিখবো, দ্বিতীয় জনের টাকা ছিল 150, সময় ছিল কি বছর, ইস্টু। এবার তৃতীয় জনের ক্ষেত্রে কি লিখবো, টাকা ছিল 250 আর সময় কি বছর। দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে কমন কি আছে, কি তুলে দাও। তাহলে কি পড়ে থাকছে, 200 ইস্টু 150 ইস্টু 250, কারণ কি অনুপাতে সবসময় কমন জিনিসগুলো উঠে যায়। তো এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে শুধু টাকাগুলোর অনুপাত করতে পারতে, কারণ কি সময় বলেছিল প্রতি ক্ষেত্রে একই। এবার আমি প্রত্যেকটা পদকে 25 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তাহলে কত পাবো, 25 8 200, 25 6 150, 25 10 250। এবার এটাকে আবার কি 2 দিয়ে ভাগ করে দাও, দ্যাট ইজ 4:3:5, দ্যাট ইজ অপশান বি হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে। 1-5 কি বলছে, একটি গোলক ও গোলকটির পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কত। আচ্ছা পরিলিখিত মানে কি বলতো, যেটাকে পরিলিখিত বলবে সেটা বাইরে থাকবে। কি বলেছে, গোলক ও গোলকটির পরিলিখিত ঘনক, তার মানে কি ঘনকটা কি গোলকের বাইরে থাকবে, ঠিক আছে। তো চলো ছবিটা এঁকে নিই আমরা। গোলক আর ঘনক দুটোই তো তোমার 3D ফিগার, এবার 2D ফিগারে আঁকা মুশকিল, তো আমি আঁকার চেষ্টা করছি। এটা তোমরা মনে করো গোলক, তোমরা বলবে না এত বৃত্ত হচ্ছে, না এটা 3D ফিগারই মনে করো, কারণ 2D ফিগারে আঁকছি বলে এটা তোমার বৃত্ত মনে হচ্ছে, আসলে কিন্তু এটা গোলক, ঠিক আছে। আর ঘনকটা কি বলেছে, পরিলিখিত হবে, তার মানে কি গোলকের বাইরে থাকবে তোমার ঘনক, এটা হচ্ছে তোমার সেই ঘনক। ওকে। এবার দেখো গোলকের আয়তন আর ঘনকের আয়তনের অনুপাতটা আমাকে বার করতে হবে। তাহলে কোনো কিছুর আয়তনের অনুপাত বা গোলকের আয়তনের অনুপাত বার করতে গেলে আয়তনটা যদি আমি বার করতে চাই, তাহলে গোলকের আমার ব্যাসার্ধ লাগবে। তাহলে এখান থেকে এইটুকু মনে করো গোলকের ব্যাসার্ধ আর, ঠিক আছে। ধরে নাও গোলকের গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর, একক মনে করো, কারণ কোনো একক একটা দিতে হয় তো। আমি এখন তো জানি না সেটা সেন্টিমিটার হবে না মিটার হবে, সেই জন্য শুধু একক লিখলাম। তাহলে গোলকের আয়তন কী হয়, অতএব গোলকের আয়তন আয়তনের ফর্মুলা কী হয়, 4/3 পাই r কিউব, ঘন একক। এবার আমরা চলে আসি
ঘনকটায়। এবার দেখো এই যে পরিলিখিত ঘনকটা তুমি দেখছো, এই ঘনকটার একটা বাহুর দৈর্ঘ্য সমান কী হবে, এই গোলকটার ব্যাস না? কারণ কি, এটাকে বাইরে বার করে দাও, একটু এক্সট্রা করে দাও, তাহলে এইটা যেটুকু হবে এই ওপরের বাহুটাও সেটুকু হবে। তাহলে কি এইটা তোমার তো টোটালটা কি, এটা আর, তাহলে আর প্লাস আর টোটালটা তাহলে কত হবে, 2r হয়ে যাবে। তার মানে কি ঘনকটার এক একটা বাহুর দৈর্ঘ্য তার মানে কত, 2r। তাহলে এইটা আমরা ধরো লিখে নিচ্ছি এবার। যেহেতু পরিলিখিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান গোলকটির ব্যাস। সমান সমান গোলকের ব্যাস কত, 2r একক। অতএব এবারে কি লিখবো, অতএব ঘনকটির আয়তন। ঘনকের আয়তনের ফর্মুলা কি, বাহু কিউব। বাহুর দৈর্ঘ্য কত পেয়েছো এখন তুমি, 2r, তাহলে 2r এর কিউব, দ্যাট ইজ 8r কিউব ঘন একক। এবার আমরা এদের অনুপাতটা বার করে দেবো। অতএব গোলকের আয়তন ইস টু পরিলিখিত ঘনকের আয়তন, ইস টু মানে কি অনুপাত, তাহলে সমান সমান এবার ভ্যালুগুলো লেখো, 4/3 পাই আর কিউব ইস টু পরিলিখিত ঘনকের আয়তন কত, 8r কিউব। তো দেখো ইস টু মানে কি, আমরা এটাকে বাই আকারে লিখতে পারি, তাহলে সমান সমান কি লিখতে পারি, 4/3 পাই আর কিউব, আর নিচে চলে আসবে 8r কিউব, এর মধ্যে গুণ সম্পর্ক। এবার দেখো আর কিউব কাটছে, আর 4 দুগুণই 8, তাহলে ওভারঅল আমরা কত পাবো, উপরে শুধু পাই পাবো আর নিচে পাবো কি 3 × 2, কারণ কি 4 দিয়ে 8 কাটলে তো 2 পাবো, আর আর কিউব কেটে গেছে, দ্যাট ইজ আমরা কত পাচ্ছি, π/6। তাহলে অনুপাত থেকে যদি আমরা বাই আকারে লিখতে পারি, তাহলে বাইয়ের থেকে আমরা অনুপাতেও যেতে পারি, তাহলে π/6 মানে আমরা কি লিখতে পারি, π/6। দ্যাট ইজ অপশান কোনটা হবে তোমার, অপশান দেখে নিই একবার বইতে, অপশান সি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট সঙ্গে যাব। 1-6 কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিজি দুটি সমান জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে সিজি জ্যায়ের দূরত্ব কত হবে। তো চলো এটা প্রমাণ দেখা যাক। অ্যান্সার তো তোমরা সবাই জানো যে 4 সেন্টিমিটারই হবে, কিন্তু এর প্রমাণটা তোমরা দেখে নাও। 1-6 একটা বৃত্ত আমাকে আঁকতে হবে, বৃত্তটা একটু বড় করে এঁকে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে কি বলেছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার ও, তাহলে এই হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র, ওকে ও। এবারে আরও বলেছে কি, এবি আর সিজি দুটি সমান জ্যা, তাহলে এটা মনে করো তোমার এবি। এবার যেহেতু বলেছে দুটি সমান জ্যা, তার মানে কি এই দুটো জ্যা বৃত্তের কেন্দ্রের একই পাশে অবস্থিত হতে পারে না, কারণ কি বৃত্তের একই পাশে অবস্থিত দুটি জ্যার দৈর্ঘ্য কখনো সমান হয় না। ঠিক আছে, এরকম আড়াআড়ি হতে পারে, কিন্তু এই একই পাশে এরকম করে হবে না। তাহলে এবি আর এই পাশে তার মানে সিজিটা হবে, এই হচ্ছে তোমার সিজি। ঠিক আছে, এবারে বলেছে ও বিন্দু থেকে এবি জ্যার দূরত্ব 4 সেন্টিমিটার। ও থেকে এবি জ্যার দূরত্ব মানে এই যে এটা কত বলেছে, 4 সেন্টিমিটার। এবার দেখো কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপর যদি দূরত্ব বলে, সেটা অলস কী দূরত্ব হয়, লম্ব দূরত্ব। তার মানে আমরা কি বলতে পারি, ও থেকে এই এবির উপর লম্ব দূরত্ব কত তোমার, 4 সেন্টিমিটার। তাহলে এটা একটা নাম দাও, জি। তাহলে লম্ব দূরত্ব মানে কি, এর উপর লম্ব হয়েছে তবেই তো লম্ব দূরত্ব বলবো। তার মানে কি আমরা এখান থেকে ইনডাইরেক্টলি ওরা কি বলে দিচ্ছে যে এই ওডি লম্ব এবির উপর। ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে সিজি জ্যায়ের দূরত্ব, এই ও বিন্দু থেকে সিজি জ্যায়ের উপর দূরত্ব কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটার উপরে একটা লম্ব তার মানে আমাকে টানতে হবে, রাইট। তাহলে এটাও লম্ব হবে, তাহলে দূরত্ব বের করতে বলা মানে কি লম্ব দূরত্ব আমাকে বার করতে হবে, আর লম্ব দূরত্ব হওয়া মানে কি ওই বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব টানতে হবে, রাইট। তাহলে এটা নাম দাও তুমি ই। এবার দেখো এই দুটো এই যে, এবার আমি কি করছি, এই ও বিন্দু থেকে বিকে যুক্ত করছি, ও বি যুক্ত করে দিলাম, আর এখান থেকে ওডি আমি যুক্ত করে দিলাম, ওকে। এবার দেখো আমি এই ত্রিভুজ বিওডি আর ত্রিভুজ ডিওই এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করে দিচ্ছি, ভালো করে জুড়ে দাও, কোনো অসুবিধা নেই। এটা তোমার ও কিন্তু, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র। তাহলে এখন আমি কি করব, ত্রিভুজ বিওডি আর ত্রিভুজ ডিওই এই দুটো ত্রিভুজকে কি করব, সর্বসম প্রমাণ করব। তো চলো দেখা যাক। দেখো নাও ফ্রম ত্রিভুজ বিওডি অ্যান্ড ত্রিভুজ ডিওই, ঠিক আছে, এই দুটো ত্রিভুজকে আমি কি বলেছি, সর্বসম ত্রিভুজ প্রমাণ করব। এবার দেখো আমরা সবসময় জানি কি 90 ডিগ্রি তৈরি হয়ে গেছে, ওরা তো ইনডাইরেক্টলি বলে দিয়েছে কি এটা এই দুটো ত্রিভুজ তাহলে কী হবে 90 ডিগ্রি, কারণ ওরা বলে দিয়েছিল লম্ব দূরত্ব।
লম্ব দূরত্ব মানে লম্ব আঁকবো, আর কোনো ত্রিভুজের মধ্যে যদি লম্ব তৈরি হয়ে যায় তাহলে সেই ত্রিভুজটিকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ, রাইট। তার মানে কি এই দুটো ত্রিভুজে যখন দুটো লম্ব তৈরি হয়ে গেছে তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটারও সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করতে চাই তাহলে কি ফর্মুলা ইউজ করতে হয়, RHS। দুটো সমকোণী ত্রিভুজকে যদি আমাকে সর্বসম প্রমাণ করতে হয় তাহলে কোন ফর্মুলা ইউজ করতে হয়, RHS। আর মানে কি রাইট অ্যাঙ্গেল, H মানে কি হিপনোটিয়াস বা এটাকে বলে অতিভুজ, আর এস মানে কি যে কোনো একটা সাইড। তো ফার্স্ট অফ অল দেখো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে রাইট অ্যাঙ্গেলটা প্রমাণ হয়ে গেল। এই দুটো ত্রিভুজের কি লিখতে পারি, অ্যাঙ্গেল BDO। প্রথমে এই ত্রিভুজটা নিচে বলে এই ত্রিভুজটা নেবো, তাহলে BDO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল DEO। কারণ কি, যেহেতু এরা প্রত্যেকেই 90 ডিগ্রি, কারণ এদের প্রত্যেকটা কোণ কত, 90 ডিগ্রি, রাইট। এবার দেখো ও থেকে পরিধির উপর যে কোনো বা বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো সরলরেখাটাকে আমরা কি বলি, ওই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা সরলরেখা যদি আমরা টানি সেটা হয় ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন ও থেকে বি এটা পরিধির উপর একটা সরলরেখা না, তাহলে ও বি বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো ও থেকে ডি এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা কি বলতে পারি, ও বি ইজ ইকুয়াল টু ওডি। দেখো তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল, যেহেতু ব্যাসার্ধ। দেখো রাইট অ্যাঙ্গেল প্রমাণ করে দিয়েছি, এইচ মানে কি অতিভুজ, অতিভুজটা প্রমাণ করে দিয়েছি। কী করে এটা অতিভুজ হলো, আমরা সবসময় জানি কি 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ হয়। তাহলে এই 90 ডিগ্রির বিপরীত বাহু এখানে কত আছে, ওজি, আর এখানে ওবি, এখানে ওবি আছে, আর এখানে 90 ডিগ্রির বিপরীতে কি আছে, ওজি। তাহলে এটা অতিভুজ আর এই ত্রিভুজের এটা অতিভুজ, তাহলে অতিভুজ দুটো আমরা সমান করে দিলাম কোন লজিকে, এই দুটো বৃত্তের কি ব্যাসার্ধ। এবার যে কোনো একটা সাইড আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো দেখো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব টানলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এই কেন্দ্র ও থেকে আমি এবি জ্যায়ের উপর ওডি লম্ব টেনেছি, তাহলে নিশ্চয়ই তাহলে কি এই ডি বিন্দুতে এবি সরলরেখা কী হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়েছে। কারণ কি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ডি বিন্দুতে এবি সরলরেখা কী হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। দ্যাট ইজ আমরা কী বলতে পারি, এডি ইজ ইকুয়াল টু ডিবি। সেম কনসেপ্টে ও থেকে ই বিন্দুর উপর তো আমি লম্ব টেনেছি, তাহলে ই বিন্দু তাহলে কি সিজি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা কি বলতে পারি, সিই ইজ ইকুয়াল টু ইডি। তাহলে এবি সমান সিজি, রাইট। আমাকে প্রথমে বলে দিয়েছিল কি এবি আর সিডি দুটি সমান যায়, তাহলে এই দুটো পার্টও সমান, তাহলে এই দুটো পার্টও সমান হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, অতএব ডিবি ইজ ইকুয়াল টু ইডি। ঠিক কোন লজিকে বললাম, কারণ এই লজিকে বললাম, তাহলে কি এই পার্টটাও সমান হবে, এই পার্টটাও সমান হবে। কারণ কি, যেহেতু তুমি দেখো পাচ্ছ কি এবি ইজ ইকুয়াল টু তোমার বলে দিয়েছিল কোশ্চেনে সিজি, রাইট। আবার এবি সমান কি এডি প্লাস ডিবি বলতে পারি, এডি প্লাস ডিবি, রাইট। ইজ ইকুয়াল টু সিজি সমান কি বলতে পারি, সিজি সমান বলতে পারি সি প্লাস সিজি। আরও ডিটেলসে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। একটু আগে আমি কি বললাম, ডি বিন্দুতে এই দুটো সরলরেখা কি সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে কি এডি ইজ ইকুয়াল টু ডিবি হয়ে গেছে। যেহেতু এডি ইজ ইকুয়াল টু ডিবি অ্যান্ড এখানেও তাহলে কি লিখতে পারি, সিই ইজ ইকুয়াল টু ইডি। এ দুটো তো হয়ে গেছে, লজিক তো এইটা, ঠিক আছে। তাহলে এখন আমি কি বলতে পারি, তাহলে এখন আমি এই ডিবির জায়গায় বা এডির জায়গায় এখন কি লিখতে পারি, ডিবি লিখতে পারবো, এডির জায়গায় তুমি এখন ডিবি লিখে দাও। তাহলে এই ডিবি আর আবার এই পাশের ডিবি তো ছিলই, ইকুয়াল টু এখন আমি সি এর জায়গায় কি লিখতে পারি, ইজি, কারণ সি সমান তো ইজি, তাহলে ইজি প্লাস সিজি। তাহলে এখন কি লিখতে পারি, 2 ডিবি ইজ ইকুয়াল টু 2 ইজি লিখতে পারবো। তাহলে 2 তুলে দাও, তাহলে এখান থেকে কি লিখতে পারি, ডিবি ইজ ইকুয়াল টু ইজি লিখতে পারি কি পারি না। তো সেটা এতটা স্টেপ না করে আমি ডাইরেক্ট লিখে দিলাম ডিবি ইজ ইকুয়াল টু ইজি, ঠিক আছে, আসছে এভাবে। তাহলে এখন কি, এখন এটা RHS ফর্মুলা অনুযায়ী তাহলে কি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে অতএব কি লিখবো, অতএব ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ ডিওই। কোন ফর্মুলা, RHS ফর্মুলা, ঠিক আছে। RH ফর্মুলা এটা তোমার কী হয়ে গেলো, সর্বসম। তাহলে যদি সর্বসম হয়ে যায় তাহলে অনুরূপ বাহুগুলো দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা, এটা ওজি, তাহলে ওজি সমান আমরা কী বলতে পারি, ওই। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, অতএব ওজি সমান ওই, রাইট। দেখো ওজি সমান তোমাকে বলে দিয়েছিল 4, তাহলে ওই সমান তাহলে কত হবে, 4 হবে। এবার আমাকে তো ওই দৈর্ঘ্যটাই বার করতে হতো, কী বলেছিল, ও থেকে সিজির লম্ব দূরত্ব বার করতে বলেছিল না। তাহলে ও থেকে সিজির উপর লম্ব দূরত্ব কত, ওই, তাহলে ওই সমান কত হবে, 4 সেন্টিমিটার। তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার, এটা আমি প্রথমেই বলেছিলাম। দ্যাট ইজ কি, অপশন বি হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট দেখে যাব। কি বলছে, শূন্যস্থান পূরণ করো। 1, পি টাকার R% বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদ
ত্রৈমাসিক হলে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত টাকা হবে সেটা আমাকে বার করতে হবে। তো চলো দেখা যাক এটা কি। আমরা কি জানি 2-1 অঙ্কে এমনি বেসিক ফর্মুলাটা কি হয়, পি টাকার বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা কি হয়, পি ইন্টু 1 + r/100 কিন্তু এখন এখানে ব্যাপারটা হয়ে গেছে অন্যরকম। এখানে বলছে কি এখন সুদ দেবে প্রতি 3 মাস অন্তর অন্তর, তাহলে বছরে কবার দেবে, 4 বার দেবে। তাহলে আগে দিত বছরে 8 টাকা, এখন বছরে সেই টাকাটা দেবে 4 বার, তাহলে এখন এই 8 থেকে 4 দিয়ে ভাগ করে দেবো, এক একবারে অত টাকা করে পাবে। তাহলে অতএব এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধিটা হবে, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি টাকা যেটা ছিল সেটা থাকবে ইন্টু 1 + আর এখন কী হয়ে যাবে, 4 দিয়ে ভাগ হয়ে যাবে, প্রতি ক্ষেত্রে এখন এত টাকা করে পাবে বাই 100। এবার দেখো আগে n বছরের জন্য দিত, সেজন্য পার n ছিল, এখন প্রতি বছরে দেবে 4 বার, তাহলে n বছরে কতবার দেবে 4n। এক বছরে যদি 4 বার করে টাকা দেয় তাহলে 2 বছরে কতবার টাকা দেবে 8 বার, তাহলে এক বছরে 4 বার করে দিচ্ছে, তাহলে n বছরে কতবার টাকা দেবে 4 ইন্টু n। আবার বলছো এক বছরে যদি তোমার 4 বার কারণে টাকা দেয় তাহলে 2 বছরে কতবার টাকা দিত 4 ইন্টু 2 দ্যাট ইজ 8 বার, তাহলে এক্ষেত্রে n বছরে কতবার দেবে 4 ইন্টু n পাওয়ারে হয়ে যাবে। তাহলে সমান কত লিখবো, পি ইন্টু 1 + r/4 ইন্টু 100 মানে 400 আর পাওয়ারে 4। তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 2 দাগ কি বলছে, 3:5 অনুপাতটির ট্রিপ্লিকেট হলো। তো চলো দেখা যাক। তো দেখো প্রথমে এটা বেসিক জানতে হবে, a:b অনুপাতের ট্রিপ্লিকেট হয় a³ b³। ট্রিপ্লিকেট মানে কি, অনুপাতের যে পদগুলো থাকবে তাদের কিউব করে দেওয়া, কিউব করে দিয়ে তাদের অনুপাত। তাহলে একই রকমভাবে তাহলে 3:5 অনুপাতের ট্রিপ্লিকেট কত হবে, 3³ জাস্ট মাথায় কিউব চলে আসবে, তার মানে কত 3³ মানে কি 27 5³ মানে কি 125। তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 2-3 কি বলছে, একই বৃত্তের সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণে কি হয় সমান হয়। এটা জাস্ট কী হবে অ্যান্সারটা সমান, তবু একবার আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, সকল কোণে কী হবে সমান। এটার প্রমাণটা এখন আমি এখানে করাচ্ছি না, পরে অনেক জায়গা আছে বড় বড় কোশ্চেনে, ওখানে আমি এই প্রমাণটা করিয়ে দেবো। 2-4 কি বলছে, 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতি কত হবে। তো চলো দেখা যাক। লেট 3, 4 অ্যান্ড 6-এর চতুর্থ সমানুপাতি কত, এক্স মনে করছি। তাহলে 3, 4, 6 আর এক্স কী হবে সমানুপাতি হবে। তাহলে চারটে সংখ্যা যদি পরস্পর সমানুপাতি হয় তাহলে এখানে আমরা কী লিখতে পারি, প্রথম দুটোর অনুপাত দ্যাট ইজ 3/4 ইজিক্যাল টু পরের দুটোর অনুপাত দ্যাট ইজ 6/x। এবার কোনো গুণ করে দাও, 3 × x মানে 3x ইজিক্যাল টু 4 × 6। তাহলে x সমান আমরা কত পাবো 4 × 6/3। লেখালেখি করো, 3 × 6 2 4 8। তাহলে x এর ভ্যালু কত পেলাম 8। তাহলে চতুর্থ সমানুপাতি কত হবে 8। এবার আমরা নেক্সট সঙ্গে যাব। 2-5 কী বলছে, 8 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত ঘনমিটার। তো চলো দেখা যাক। তো দেখো ফার্স্ট অফ অল আমাকে ছবিটা আঁকতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, অর্ধগোলকটা আঁকছি। এটাও 3D ফিগার, আমি 2D ফিগারের উপরে আঁকছি। এটা হচ্ছে তোমার সেই অর্ধগোলক আঁকছি। তাহলে অর্ধগোলক মানে কি, অর্ধেক হয়ে যে থেমে যাবে, এটা তোমার হয়ে গেল অর্ধগোলক। এর ব্যাসার্ধ তোমার কত বলে দিয়েছে আর, রাইট। তাহলে এই হচ্ছে তোমার, এটা মনে করো কেন্দ্র, তাহলে এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত হবে আর, রাইট। এবার আমাকে আঁকতে হবে কি, সেই শঙ্কুটা আঁকতে হবে। এবার আমি শঙ্কুটা আঁকছি, সর্ববৃহৎ শঙ্কু। এটা হচ্ছে তোমার সেই নীল কালিতে যেটা আঁকলাম, এটা হচ্ছে তোমার সেই সর্ববৃহৎ শঙ্কু। এর আমার আয়তনটা বার করতে হবে। তো দেখো এটা কি লিখে নিই প্রথমে, যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ ইজিক্যাল টু কত আর মিটার, আর মিটার ওরা বলে দিয়েছে। এবার দেখো চোঙের শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 ইন্টু পাই r²h। তার মানে কি ভূমির ব্যাসার্ধও লাগবে আবার উচ্চতাও লাগবে। তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে, এখান থেকে এইটুকুনি দূরত্বটা, এই সেন্টার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, এটা হচ্ছে শঙ্কুর কি হাইট, রাইট। আর ব্যাসার্ধ কোনটা, যেটা তোমার অর্ধগোলকের ব্যাসার্ধ সেটাও হবে কি তোমার কোণ বা শঙ্কুর ব্যাসার্ধ, রাইট। তো চলো এক্ষেত্রে আমরা লিখে নিই, যেহেতু শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ
সমান সমান কত আর এখান থেকে এইটুকু কি ভূমির ব্যাসার্ধ শঙ্কুর, আর এইটুকু তো আবার কি অর্ধগোলকেরও ব্যাসার্ধ, তাহলে এইটুকু আমরা কি বলতে পারি আর মিটার। অ্যান্ড শঙ্কুটির উচ্চতা আমরা ধরছি এইচ। এবার এইচ এর ভ্যালুটা দেখো, এখান থেকে এইটুকু কি এটাও তো অর্ধগোলকের ব্যাসার্ধ না, এই কেন্দ্র থেকে এর মাথা পর্যন্ত বা কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বটাকে কি বলে, সবসময় কি বলে, ব্যাসার্ধ বলে। তাহলে এই ব্যাসার্ধ কত আর না, তাহলে আমরা কি বলতে পারি এইচ ইকুয়াল টু তাহলে কত হবে আর হবে, রাইট। তাহলে এইচ ইকুয়াল টু তাহলে কত হবে আর মিটার, ঠিক আছে। অতএব এবার আমরা ডাইরেক্ট এবার আয়তনটা বার করতে পারবো। তো দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হয়, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার, বা ঘনমিটার এখানে কেন দিয়েছি বলো তো, এখানে মিটার আছে বলে। সমান 1/3 পাই ইন্টু আর মানে কি ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ এখানে আরই আছে, তাহলে আর স্কোয়ারে থাকবে, আর এইচ মানে কত, এইচ ইকুয়াল টু আর, তাহলে আর লিখে দিলাম ঘনমিটার। তাহলে সমান কত লিখতে পারি, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর মানে কি আর কিউব ঘনমিটার। তাহলে এটি হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা আজকের লাস্ট অঙ্কে যাব। 2-6 কি বলছে, বৃত্তস্থ ড্যাশ একটি আয়তক্ষেত্র। আমরা সবাই জানি কি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়, তাহলে এটার অ্যান্সার কী হবে, সামান্তরিক। তাহলে এখন কি লিখবো, বৃত্তস্থ সামান্তরিক। এর প্রমাণটা পরে আমি আরও ডিটেলসে করব, তোমাদের চিন্তা করার কারণে। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।